একদিকে আমরা ভারতবাসীরা ভারতে থেকে খুব আনন্দের সঙ্গে হোলি খেলছি। আজকের দিনটি খুব ভালো যাচ্ছে আমাদের, কিন্তু আমাদের দেশ থেকে এই মাত্র কয়েক হাজার কিলোমিটার দূরের পরিস্থিতিটা একেবারে ভয়াবহ। সেখানকার মানুষজন গোলা বারুদ, বিভিন্ন আতশবাজি দিয়ে তারা রক্তের হোলি খেলছে। তাদের দেশে শান্তি নেই, তারা রীতিমতো রক্তের হোলি দিয়ে এই বছরটা শুরু করেছে। উপসাগরীয় দেশগুলির অবস্থা আজ এই রকমই। সেখান থেকে আরো ভয়াবহ আপডেট আসছে, ভয়াবহ আপডেট, যে আপডেটটা গোটা পৃথিবীর চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। কি আপডেট? আপনারা সবাই জানেন যে ইরানের ওপর হামলা হওয়ার পর ইরান একেবারে পাগলের মতন গালফ কান্ট্রিগুলোতে আক্রমণ শানিয়েছে। পাগলের মতন, মানে কিচ্ছু দেখেনি। আশেপাশে যে দেশগুলি রয়েছে সবার ওপর এক টানা আক্রমণ করেছে। কিন্তু এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সেই সমস্ত দেশ মোটের ওপর আক্রমণগুলো প্রতিহত করেছে, যে না ভাই ঠিক আছে, তোমাদের মনে দুঃখ হয়েছে, ওই রকম একজন সুপ্রিম লিডার মারা গিয়েছে, মনের অবস্থা খারাপ, দুই একটা গোলা তোমরা ফেলছো, আমরা প্রতিরোধ করছি। কিন্তু সব দেশ তো আর প্রতিরোধ মানবে না, কেউ তো ফনা তুলবে। আর সেই ফনাটা এবার তুলে দিয়েছে কাতার। জিসিসি যেটা রয়েছে, গালফ কোঅপারেশন কাউন্সিল, তাদের মধ্যে অন্যতম ধনী দেশ কাতার, সে এবার বিগড়ে গিয়েছে। মানে এমন বিগড়েছে যে তারা বলছে এইবার থামো, ইরানকে বলছে এইবার থামো, যদি না থামো তাহলে কিন্তু অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে। এই দেখুন, এই পাশে রয়েছে কাতার এবং পাশেই রয়েছে দোহা, দুটো ইম্পর্টেন্স জায়গা। এইবারে যেটা বিষয় ঘটে গিয়েছে, আমি একটু ব্যাকে যাই তাহলে বুঝতে পারবেন। মানে অঝরে এই কাতারের ওপর এরা হামলা চালিয়ে গিয়েছে কন্টিনিউ। এই যে এখান থেকে দেখুন, ইসরায়েল এর ওপর বোম্বিং করেছে। এবার ইসরায়েল যে শুধুমাত্র কাতারকে কেন্দ্র করেই বোম্বিং করেছে তা কিন্তু নয়, এই ভাবনাটা আমাদের ভাবলে ভুল হবে। সে একাধিক দেশকে আক্রমণ করেছে, বাদ কিছু দেয়নি। একেবারে তারা যদি আমরা ধরি, তারা চলে গেছে পুরো জর্ডান পর্যন্ত। এবং তার সঙ্গে দেখুন ইসরায়েল রয়েছে, ইসরায়েলকে তো এমনি ছাড়বে না। আপনারা জানেন যে ইসরায়েল এবং আমেরিকা একসঙ্গে সঙ্গে করে আক্রমণ সানিয়েছিল ইরানে। স্বাভাবিকভাবেই জর্ডানকে ধরেছে, ইরানকে ধরেছে, ইসরায়েলকে ধরেছে, এই দেখুন ইরান, এবং একইভাবে কুয়েতকে ধরেছে, বাহারিনকে ধরেছে, কাতার তো বললাম, এবং রিয়াদ, সৌদি আরব এবং রিয়াদ, একেও চাপিয়ে দিয়েছে। তারপরে ইউনাইটেড আরব আমিরাত, একে চাপিয়ে দিয়েছে। দুবাইয়ের এয়ারপোর্টের অবস্থা কি আপনারা জানেন? অনেকেই দুবাই গিয়ে আটকে গিয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। তারা দেখুন এইখানটা খেয়াল করে দেখুন, একেবারে ইরান থেকে গোলা ফেলেছে, চলে এসছে ইসরায়েল, এইখান থেকে গোলা ফেলেছে চলে এসছে জর্ডান, একইভাবে চলে এসছে ইরাক, একইভাবে কুয়েত, এইভাবেই বাহারিন, কাতার, রিয়াদ, মানে বাকি কিছু রাখেনি। এবং এই একই সঙ্গে আর একটা মারাত্মক বিষয় দেখুন, এইটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে, মারাত্মক বিষয়। সেটা হচ্ছে এতদিন আমরা ভাবতাম যে ইরানের কাছে মানে বোম রয়েছে, কিছু কিছু মিসাইল রয়েছে, কিন্তু সেই মিসাইলগুলোর লক্ষ্যবস্তু একেবারে স্থির এবং যথেষ্ট ভালো দূরপাল্লার। কারণ দেখুন কোথায় ইরান, এইখানটা যদি আমি দেখি আর একবার, কোথায় রয়েছে ইরান আর কোথায় রয়েছে ইসরায়েল, দেখুন কোথায় রয়েছে জর্ডান, এই জায়গাগুলোতে তারা নিশানা করছে এবং নিখুঁত, একেবারে নিখুঁত নিশানা করছে। অর্থাৎ বলা যেতেই পারে যে ইরানের অস্ত্র শস্ত্র কিন্তু যথেষ্টই ভালো মাপের রয়েছে, এবং যে কারণে তারা এই ধরনের হামলা শানিয়ে যাচ্ছে। এইবার যেটা বিষয়, যে এতগুলো দেশ, এরা হয়তো কিছু বলছে না, সৌদি আরব কিছু বলছে না, ইরাক কিছু বলছে না, জর্ডান কিছু বলছে না, কাতার কিছু বলছে না, কাতার বলেছে, আপনার কুয়েত কিছু বলছে না, ইউনাইটেড আরব আমিরাত এরা কিছু বলছে না। কিন্তু যেটা বিগড়ানো কথা সেটা হচ্ছে বিগড়ে গিয়েছে কাতার। তারা বলছে আমি কিন্তু আর এগুলো সহ্য করব না। এইবার আপনাদের দেখাই যে বিষয়টা ঠিক কি দাঁড়িয়েছে। দোহাতে আক্রমণ হয়েছে,
দোহাতে আক্রমণ হয়েছে, কাতার বলছে এই সমস্ত আক্রমণ যদি তোমরা বন্ধ না করো সেই ক্ষেত্রে আমরাও পাল্টা আক্রমণ শানাবো। অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রথম দেশ যদি দেখি আমরা, সেই ক্ষেত্রে এই কাতার হয়ে যাবে প্রথম দেশ যারা ইরানের উপরে হামলা চালাবে। কারণ সবাই তো সবকিছু সহ্য করবে না। এদের যে শুধুমাত্র যে তেল রয়েছে এই ভাবনাটা আমাদের ভুল। কারণ এদের শুধুমাত্র যে তেল রয়েছে, বা সবকটা দেশই, বাহারিনি ধরুন, সৌদি আরব ধরুন, এরা কেউ তেলের উপর নির্ভর সেইভাবে করছে না। এদের আর একটা জিনিস রয়েছে, সেই জিনিসটা হচ্ছে এরা খুব ভালোভাবে যেটা করে সেটা হচ্ছে ট্যুরিজম। আমি দেখাই আপনাদেরকে এদের যে ট্যুরিজম গুলো দেখুন কত সুন্দর অবস্থার মধ্যে রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে এয়ারপোর্ট, তাদের এয়ারপোর্টের অবস্থাও খুব ভালো। এই হচ্ছে কাতারের ট্যুরিজম এবং অসাধারণ দেখতে। কাতারের ট্যুরিজম প্লেসও অনেক রকম রয়েছে এবং দেখুন পরপর এই দেখুন, এটা হচ্ছে কাতারের ট্যুরিজম প্লেস। এই সমস্ত জায়গায় প্রচুর মানুষজন যায় এবং প্রচুর মানুষজন এখানে গিয়ে তাদের সময় অতিবাহিত করে। সেই সমস্ত মানুষজন যাচ্ছে না। আর একটা যেটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই সমস্ত জায়গা যেমন সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি, দুবাই, এই সমস্ত অঞ্চলে প্রচুর বিমান যায়। অর্থাৎ ইউরোপ থেকে বলুন বা আমেরিকা থেকে বলুন, প্রচুর পরিমাণে বিমান আসে। সেই সমস্ত বিমান, বড় বড় বিমান, তারা এখানে গিয়ে বিশ্রাম নেয়। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এটা একটা হাব হয়ে দাঁড়িয়েছে। এই যে ট্রানজিট হাব, এই ট্রানজিট হাব হওয়ার কারণে গোটা পৃথিবীর লোকজন আসছে, লোকজন এসে এখানে থাকছে। কিন্তু ব্যবসাটা কতদিন ধরে তারা খারাপ করবে? একটা তো সময় থাকবে রে বাবা। কতদিন? তুমি পাল্টা আমার উপর মিসাইল চালাচ্ছ, আমি চুপচাপ বসে থাকবো? কতদিন থাকবো? এরও তো একটা সময় থাকবে। এবার কাতার গেছে বিগড়ে। এবারে এখানে যেহেতু দোহা এয়ারপোর্ট রয়েছে, সমস্যা তৈরি হচ্ছে ফ্লাইটের ক্ষেত্রে। ফ্লাইট আসা যাওয়া প্রায় বন্ধ হয়েছে, প্রচুর টাকা পয়সা নষ্ট হচ্ছে, তাদের অর্থনীতি ঠিকভাবে চলছে না। এই রকম একটা পরিস্থিতিতে সবাই চুপচাপ বসে থাকবে না এবং একটা সময় যখন আসবে তখন দেখতে পাওয়া যাবে যে পর পর দেশগুলো কিন্তু বিগড়াবে ইরানের ওপরে। এটা একেবারে সময় অনুযায়ী ব্যাপার। ইরানের ওপর দেশগুলো বিগড়াবে এবং এক সময় জর্ডান বলবে তাদের কথা, ইরাক বলবে তাদের কথা, কুয়েত বলবে তাদের কথা, একইভাবে ইউনাইটেড আরব আমিরাত তারা বলবে তাদের কথা। দুবাইয়ের কত ক্ষতি বলুন তো, এই কদিনে দুবাইয়ের কত ক্ষতি হয়েছে। একেবারে অন্যায়ভাবে ইরাক দুবাইয়ের ওপরে হামলা চালিয়ে যাচ্ছে, অথচ দুবাইয়ের কি দোষ ছিল এখনো পর্যন্ত কিন্তু সেটা তারা বলছে না যে দুবাইয়ের হ্যাঁ এই দোষটা ছিল এবং এই দোষটা থাকার জন্য দুবাইকে আমরা আক্রমণ করলাম। কি দোষ জানা নেই, কিন্তু দুবাইয়ের উপর তারা আক্রমণ করছে। এবার সব গালফ কান্ট্রিগুলো একসঙ্গে যদি ইরানের ওপর হামলা চালায় কি হতে পারে একবার ভেবে দেখুন। মানে মধ্যপ্রাচ্য পুরো মাত্রায় শেষ, এবং মধ্যপ্রাচ্য যদি শেষ হয় তার প্রভাব আমাদের ভারতেও পড়বে, আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর উপরে পড়বে। খুব স্বাভাবিক। ভারতে আছি বলে না চিন্তা ভাবনা করার সময় পাই। এই যে আমি ভিডিও তৈরি করছি, একেবারে দারুণভাবে ঠান্ডা মাথায় বলছি, এইটা বলার সুযোগ থাকতো না যদি আমি বাইরে থাকতাম। এটা গর্ববোধ করি যে আমি ভারতে জন্মেছি, ভারতে আমার জন্ম, এইরকম একটা শান্তিপ্রিয় দেশে আমার জন্ম। আমরা অশান্তি পছন্দ করি না। এই যে একটু আগেই যেমনটা বললাম একেবারে প্রথমে যে আমরা হুলি খেলছি, আর ওই দুবাই বলুন, কুয়েত বলুন, ইরান বলুন, এরা রক্তের হুলি খেলছে। পার্থক্য এটাই, যারা এই দেশে বসে ওই মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ভারতের বদনাম করেন তাদেরকে বলবো যে জিওপলিটিক্স এত সোজা জিনিস নয়। এত সোজাতে জিওপলিটিক্স হয় না। ভারতবর্ষের এটা আছে বলে না আমরা শান্তিতে বসে আছি। যে আমি বসে বসে বড় বড় লেকচার মারছি, এটা মারতে পারছি সেই কারণে যে না আমার মাথার উপর ভেঙে পড়বে না কিছু, তা না তো স্টুডিও মাথার উপর ভেঙে পড়ে যেত, এই বড় বড় লেকচার আবার বন্ধ হয়ে যেত। আমার সৌভাগ্য যে আমার এই দেশে জন্ম হয়েছে। কাজেই এই দেশটাকে বদনাম করার আগে দয়া করে একটু ভেবে দেখুন যে দেশগুলোর কথা আপনারা বলেন, যে দেশগুলোকে নিয়ে গর্ববোধ করেন, সেই দেশগুলোর এখন পরিস্থিতিটা ঠিক কিরকম রয়েছে। আমেরিকাও শান্তি নেই, আমেরিকা একেবারেই শান্তিতে নেই। তারাও ভাবছে কোনো না কোনো দিন তাদের উপরে হামলা হয়ে যাবে। আমরা তো তাও ভালো রয়েছি। কি বলবেন? আর কতদিন গালফ কান্ট্রিগুলো এই সহ্যটা করবে? তারাও তো যুদ্ধে নামবে।
সেটা ঠিক কত দিনে হতে পারে, কি মনে হয় আপনাদের অবশ্যই বলবেন। আর একই সঙ্গে ভারতে এই যে শান্তিতে আমরা বসবাস করছি, এই শান্তিটা কি চিরস্থায়ী হবে, কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।